অকুপেশন এমএল। হ্যাঁ, অকুপেশন এমএল এইটা কিন্তু আর্সেনিকের একদম খুব ক্লাসিক্যাল একটা রুব্রিক্স। হ্যাঁ, পুরোনো ডাক্তাররা যারা ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন ইন জেনারেল এই রুব্রিক্সটা নিয়ে নেয়, অনেক বেশি ব্যবহার করা হতো। তো এইটা মূলত এই রুব্রিক্সটার মূল ইয়েটা হলো অকুপেশন ডাইভারশন অ্যামুলারেট। অকুপেশন আমি লিখে দিই, অকুপেশন ডাইভারশন অ্যামুলারেট। ঠিক আছে, অকুপেশন ডাইভারশন অ্যামুলারেট। এখানে ডাইভারশন মানে কি? হোয়াট ইজ ডাইভারশন? অকুপাই এখানে, হ্যাঁ হ্যাঁ, অকুপাই এখানে কে হয়ে যাচ্ছে আর অ্যামুলারেট কে হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে। প্রথম করা কথা হচ্ছে অকুপাই। আমরা কোন জিনিস, আমরা কেন জিনিস অকুপাই করি, কোন মানে কেন বলবো না, আমি কোন জিনিসটাকে অকুপাই করি এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। অকুপাই আমরা সেটাকে করবো যেটা খালি আছে। যেমন মনে করেন যে একটা খালি প্লেট, ঠিক আছে, এখন ধরেন যে প্লেট বাদ দেন, আমি প্লেট একটু কঠিন হয়ে যাবে। আমি ধরেন যে আমার একটা আমরা এই দোতলায় আছি, তো তিনতলা ফাঁকা খালি আছে। এখন সেখানে ধরেন যে বাড়িওয়ালা ভাড়া দেওয়া হবে, একটা ইয়ে ঝুলাই দিল। এখন কেউ ওই বাসায় উঠলো, এটাকে আমরা বলি যে এই ফ্লোরটা অকুপাই হয়ে গেল। একটা এই চেয়ারটা খালি আছে, খালি চেয়ারে আপনি এসে বসে পড়লেন, তার মানে আপনি এই চেয়ারটাকে অকুপাই করে ফেললেন। হ্যাঁ, অকুপাইয়ের বিষয়টা হচ্ছে এরকম, এটা খুব ভালো করে বুঝেন, এটা বোঝার জন্য মানে কঠিনের দরকার নাই। খালি যে অকুপাই করা মানে হচ্ছে খালি জায়গা আর খালি থাকলো, এটা হলো মানে সিম্পল ভাষা। তাহলে অকুপেশনে মাইন্ড ফ্রি থাকতেছে না, অকুপেশনে মাইন্ড ফ্রি থাকতেছে না, মাইন্ডকে মানে কোনো না কোনো কথা বা কোনো না কোনো চিন্তা ঘিরে ঘিরে রাখতেছে। মাইন্ডকে অকুপাই করতেছে মানে কোনো কথা বা কোনো চিন্তা মাইন্ডকে ঘিরে রাখতেছে। সে সময় মাইন্ড একদমই ফ্রি থাকবে না, সে চায় মাইন্ডের মধ্যে কোনো না কোনো কথা বা কোনো না কোনো বিষয় চলতে থাকুক। আর্সেনিক কিন্তু এরকমটাই চাই। আর যখনই তার মাইন্ড খালি হয়ে যায়, ওই যে আমরা বলি না যে খালি মস্তিষ্ক শয়তানের কারখানা, এরকম মাইন্ড যদি খালি হয়ে যায়, তাহলে মাইন্ডে যদি কোনো থট না থাকে, একদম পুরো ভ্যাকেন্ট থাকে, খালি থাকে, নো থট থাকে, তখন কোনো চিন্তা যেখানে থাকে না, কোনো প্রকার কিছুই থাকে না, তখন সে জায়গায় কি হয়, কোনো না কোনো জিনিস চলে আসে। কাজের চিন্তা নাই, অন্য কিছুর চিন্তা নাই, তখন তো ভরে যেতে হবে, অকুপাই হইতে হবে। তখন কি আসে, এই এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে থট ফ্রি, চিন্তা মুক্ত। তো এইরকম জায়গায় আর্সেনিকের ইয়ে হয় কি, তার রোগ কষ্টের কথা তখন ওই জায়গায় চলে আসে। আমি বুঝাতে পারতেছি? আর্সেনিক সবসময় চায় যে তার মাইন্ড অকুপাইড হয়ে থাকে, কোনো না কোনো কাজ, কোনো না কোনো থট, কোনো না কোনো কিছু। কিন্তু যখনই থট ফ্রি হয়ে যায়, খালি হয়ে যায়, ঠিক আছে, তখনই তার চোখের সামনে যা আসে, তার শরীরের কষ্ট, মাথা ব্যথা, কাশি, তার ধরেন পায়ে যন্ত্রণা হচ্ছে, পা চাওয়াচ্ছে, হ্যাঁ, বা যে অসুখ বিসুখ গুলা তার আছে, তখন ওই চিন্তা, ওই জিনিসগুলা ওই খালি জায়গায় ভিড়তে শুরু করে। তো বিছানায় শুয়ে থাকলে বা চুপচাপ থাকলে এই আর্সেনিক বারবার তার অসুস্থতার কথা মনে করতে থাকে। খুব সুন্দর করে আমাদের অথারা লিখে দিয়েছে, রিমাইন্ডেড অফ দ্য ইলনেস। তার ইলনেস, তার অসুস্থতা তার রিমাইন্ডেশন হতে থাকে, ওই জায়গাটাকে, মাথাটাকে অকুপাইড করে ফেলে। বুঝতে পারছেন? কিন্তু মনটাকে যদি ডাইভার্ট করে ফেলতে পারে, তাহলে তো কাজ হয়ে গেল। কিন্তু যখন সে নিজেকে সারাক্ষণ কোনো না কোনো কাজে ব্যস্ত রাখে আর কাজ করার চেষ্টা করতে থাকে, তার হিসাবে এই অসুস্থতা ব্যাক অফ দ্য মাইন্ডে চলে যায়। বডির অসুস্থতা আছে, কিন্তু সেটা ব্যাক অফ দ্য মাইন্ডে, মনের বাইরে চলে যায়। সে সময় অ্যামুলারেট হচ্ছে। কি হচ্ছে? অ্যামুলারেট হচ্ছে। দেখেন, অসুস্থতা কিন্তু ভালো হচ্ছে না, যে মাংস চাবানো সেটা ঠিকই আছে, তার মধ্যে যে রেস্টলেসনেস, তার মধ্যে যে ইরিটেশন, বিরক্তি, তার মধ্যে যে কি বলবো, অস্থিরতা বা অন্য যে ইয়েগুলা,
সেই জিনিসগুলাতে সে সাময়িক রিলিফ অনুভব করে। রুগী এসে এই কথাই বলে যে ডাক্তার সাহেব যতক্ষণ কাজ করি ততক্ষণ বেশ ভালো থাকি, ব্যথা তো আছেই, মাথার ব্যথা তো মাথার জায়গায় আছে, হাতের ব্যথা হাতের জায়গায় আছে, কিন্তু কাজ করার সময় অতটা টের পাই না। কিন্তু যে হাত পা গুটিয়ে বসে থাকি অমনি যন্ত্রণাগুলো মাথায় জেঁকে বসে, এইটুকু বলে, মাথায় জেঁকে বসে। তাহলে বুঝতে পারছেন কোন জিনিস কোথায় অকুপাই হচ্ছে। এর সাথে আরো কয়েকটা রুব্রিক্স, গুরুত্বপূর্ণ রুব্রিক জড়িয়ে আছে, সেটা দেখেন। আমি নেক্সট স্লাইডে চলে যাই। এটা একটু বড় করে দিই। প্রোপেনসিটি উচ্চারণ করেন, প্রোপেনসিটি টু বি এমলেস বিজি, প্রোপেনসিটি টু বি এমলেস বিজি। ঠিক আছে, বরিকে আছে প্রোপেনসিটি টু বি এমলেস বিজি। এটা একটা বিশেষ কন্ডিশন। এমলেস, এই ব্যক্তিটা কি এমলেস, তার এমই নাই, এমলেসলি বিজি। হ্যাঁ, তার হাতে কোনো কাজ নাই, তারপরেও সে কাজ বের করবে। রোগীর মানে কোনো কাজই নাই, রোগীর হাতে কোনো জরুরি কাজ নাই, তারপরেও সে কাজ খুঁজে খুঁজে বের করে। সে পুরোপুরি এমলেস, তার কোনো এমই থাকে না। আজকের মহিলাটা বলতেছে, ছেলে বলতেছে যে কোনো কাজই না, মা শো, ওই শোনায় চলে গেছে গাছের নিচে যে পাতা ঝাড় দিচ্ছে। ওটা বাড়ি ঝাড় দিলে তো আলাদা কথা, গ্রামের বাড়ি গাছের তলে যে পাতা ঝাড় দিচ্ছে, যে একদিকে ইয়ে করতেছে, কোনো ইয়েই নাই, এমলেস, পুরোপুরি এমলেস, তার কোনো এম নাই। তারপরেও সে কেন কাজ করছে? আর্সেনিকের বাড়ির লোকজন আপনার কাছে এসে বলবে, আপনার কাছে আসবে এবং বলবে যে মায়ের বয়স 60 বছর হয়েছে, শরীরে ব্যথা, ঠিক মতো হাঁটতে পারবে না। আমরা বাড়ির যারা আছে সব লোকজন তাকে বলি যে আপনি শুয়ে থাকেন, আপনি ঠিক মতো চলাফেরা করতে পারেন না, আপনি রেস্ট নেন। তিনি আমাদের কথা শুনেন না, শুনবেনই না। তিনি এক জায়গায় স্থির হয়ে বসবেন না, আর এমন এমন কাজ বের করতে থাকবেন যেটা করার কোনো প্রয়োজনই নাই। সেটা এখন না করলেও চলবে, অথবা সেটা কালকে করলেও হবে। তিনি হয়তো রান্নাঘরে গিয়ে অযথায়, মানে দেখা যাচ্ছে যে সেলফ আছে, সেলফ থেকে বাসন কুসন নিয়ে একদিক থেকে নিয়ে যে আরেক দিকে রাখে, আবার ওই দিকের জিনিস যে ওইদিকে নিয়ে যাচ্ছে, মানে একদিকের জিনিস এদিক ওদিকে সরাচ্ছে। এই কাজের নির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নাই, এম নাই, এমলেস, কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য তিনি এটা করতেছেন। বুঝতে পারছেন কি একটা ক্যারেক্টার। এরপরের ইয়েটা কি দেখেন, বেড অ্যাভারশন টু, বেড অ্যাভারশন টু। হ্যাঁ, নতুন রেপার্টরি গুলোতে লেখা আছে বেড অ্যাভারশন টু, শান্স কমা দিয়ে লেখা আছে শান্স বেড। এই শান্স বেড মানে বেড অ্যাভারশন। ঠিক আছে, তো বেড মানে কি? এ প্লেস অফ রেস্টিং অর এ সিকিউর জোন। বেড কি? বেড হলো, প্রথমে আমরা প্রথম থেকেই বলি যে বেড হলো আমাদের আমাদের জন্য আরামদায়ক জায়গা, নিরাপদ জায়গা, সিকিউর জোন, তাই না? বেড হলো সিকিউর জোন। আমার বিছানা, অনেকে দেখবেন ডাক্তার সাহেব অমুকের বাড়িতে গেলাম, বাড়িতে যায় আমার ঘুম আসে না, বিছানা পরিবর্তন হচ্ছে, ঘুমই আসে না, তার মানে সেখানে সে আরাম পাচ্ছে না। তাহলে আমার বেড হচ্ছে আমার জন্য একটা সিকিউর জোন। কিন্তু আর্সেনিকের জন্য বিছানা বা এক জায়গায় পড়ে থাকাটা হচ্ছে অসহ্য, অ্যাভারশন, অসহ্য। সে এক অবস্থা বা একটা সিচুয়েশনে বেশিক্ষণ থাকতে পারে না। সে শুধু ঘরে নয়, এমনকি মানে ঘর বদল করবে তা না, সে বারবার ডাক্তারও বদল করে। ঠিক আছে, বেড অ্যাভারশনের মধ্যে পড়ে ডাক্তার বদলের প্রবণতা, এটাকেও কিন্তু বেড অ্যাভারশন আপনারা নিবেন। আমাদের রেপার্টরিতে ডাক্তার চেঞ্জ করে বলে কোনো রুব্রিক নাই, বেড অ্যাভারশন আছে। তাহলে এখন বলবেন যে ডাক্তার আবার কি করে বেড হলো? ডাক্তার তো আপনার সিকিউর জায়গা, আপনার জন্য, আপনার জন্য স্বস্তির জায়গা। আপনার ফ্যামিলি ডাক্তার আপনার জন্য স্বস্তির জায়গা না? কিছু হলো আপনি ফ্যামিলি ডাক্তারকে ফোন দিচ্ছেন, ডাক্তার সাহেব আমার এই হয়েছে, আমার ব্যাটার এই হয়েছে, তাহলে সে আপনার জন্য সিকিউর একটা জায়গা। আপনাকে কখনোই আপনার ফ্যামিলির জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য সে কখনোই খারাপ কিছু প্রেসক্রাইব করবে না। সে যদি আপনাকে খাবার কোনো পরামর্শ দেয়, সে যদি আপনার লাইফ স্টাইলে কোনো পরামর্শ দেয়, ডেফিনেটলি সে আপনার ভালোর জন্য দিবে। তাহলে ওটা আপনার জন্য সিকিউর হলো না? আপনার জন্য কমফোর্টের জায়গা হলো না? আপনার ফ্যামিলি ডাক্তারের কাছে যে আপনি আপনার বেডের কথাও বলতে পারেন, আপনার প্রাণের কথাও বলতে পারেন।
কিন্তু এই আর্সেনিক অ্যালবাম কি করতেছে, সেই ডাক্তার বদলাই ফেলতেছে। তাহলে বেড ডাইভারশনের মধ্যে ডাক্তার বদলানোর যে টেন্ডেন্সি সেটাও পড়ে। একবার কাউসার স্যারের কাছে, একবার শহীদুল স্যারের কাছে, আরেকবার আরেকজনের কাছে, 14 জায়গায় আপনি ঘুরে বেড়াচ্ছেন, এটাও কিন্তু বেড ডাইভারশন। তো এর কারণ এটা নয় যে সে দ্রুত আরাম পাওয়ার জন্য ডাক্তার বদলায়, তা কিন্তু না, বরং সে বর্তমান অসুস্থ অবস্থা বা কন্ডিশন থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। বেড অফ অ্যাভারশনের কন্ডিশনে থাকা, মানে বেড অ্যাভারশন এই স্টেটে থাকা, এই কন্ডিশনের দু ধরনের, খারাপ এবং ভালো দুইটা আছে। এই কন্ডিশন যদি খারাপ হয় তাহলে সে সেখানে থাকতেই চাইবে না, সে ওখান থেকে বের হতে চাইবে, সে অনেক সময় ধরে ওই কন্ডিশনে থাকতে চাইবে না, একই সিচুয়েশনে সে থাকতে চাইবে না, এই জন্য সে ডাক্তার বদলায়। আমার এই সিচুয়েশন থেকে বের হতে হবে, এটা আমার ভালো লাগে না। পেশেন্ট এসে বলে যে ডাক্তার সাহেব, আগে আমি বিছানায় শুয়ে থাকতাম, হ্যাঁ, দেখুন বেড অ্যাভারশন কিন্তু তার প্রেজেন্ট সিচুয়েশনে। পেশেন্ট বলে যে 2 দিন থেকে আমার জ্বর, তারপরেও ডাক্তার সাহেব আমার শুতে মন চাচ্ছে না। আরেকটা পেশেন্ট বলছে, ডাক্তার সাহেব গতকাল থেকে আমি চারজন ডাক্তারের কাছে গেছি, 4জন ডাক্তারের কাছে যে এখানে কি হলো, মিউট করে দেন তো শামসুন নাহারকে। তো রুগী বলতেছে যে ডাক্তার সাহেব গতকালকে আমার এই অসুবিধা, আমি 4জন ডাক্তারের কাছে ট্রাই করলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি এই অবস্থায় থাকতে পারবো না। হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু আপনি বেড অ্যাভারশন নিতে পারবেন। এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে যাওয়াও কিন্তু এক ধরনের বেড অ্যাভারশন, অর্থাৎ একটা অবস্থায় স্থবির না থাকা। ঠিক আছে, পরবর্তী রূপটা একটু দেখি। পরবর্তী রূপ হচ্ছে রেস্টলেসনেস। bed goes from one bed to another. Restlessness want to go one bed to another bed, এটা করতে হবে এইভাবে। ঠিক আছে, নারের রেপার্টরিতে এই রুব্রিক্সটা দেওয়া আছে, বেড গোস ফ্রম ওয়ান টু অ্যানাদার, ওয়ান টু অন অ্যাকাউন্ট অফ রেস্টলেসনেস। নারের রেপার্টরিতে এইভাবে দেওয়া আছে, এখানে একটাই মেডিসিন আছে, আর্সেনিক। তো আমরা যে বাচ্চার কেসটা নিয়ে আলোচনা করলাম, তো সেখানে কি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা, যখন সে অনেক অসুস্থ হয়ে পড়তো, তার অ্যাটাকটা বারবার অ্যাটাক হতো আর কি, যখন তার ওই অসুস্থতা গুলা, তার অসুখ গুলা বেড়ে যেত, তখন সে আমার চেম্বারেও তো তাই করলো, পরের দিন করলো না, সে কি করলো, একবার বাপের কোলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে বাপের কোল থেকে শিফট হয়ে মায়ের কোলে চলে যাচ্ছে। এই যে শিফটিং, বাপের কোল থেকে মায়ের কোলে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এই ধরনের বাচ্চার একটা স্বভাব, এটাও আপনাদের জানা দরকার। খুব ভালো করে খেয়াল করে দেখেন, বাচ্চাদের কেস আপনারা অনেকে শিখতে চান। হ্যাঁ, আমি কিন্তু বড়দের কেসের মধ্যেও টুকটুক করে বাচ্চাদের বিভিন্ন টেন্ডেন্সি, বাচ্চাদের বিভিন্ন স্বভাব নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, এগুলা খালি একটু নোট করে রাখবেন, মাথায় রাখবেন। তো যাক, আমি একটু বলি, খুব ক্লিয়ার করে না, এটার জন্য যেতে হবে না। অনেকেই বলেন যে স্যার খুব কঠিন করে পড়ায়, আমাদের বুঝতে কঠিন হয়। দেখেন, পরবর্তীতে বোঝার জন্য যাদের কাছে যাচ্ছেন তারাও তো এখান থেকে শিখছে। তো এখানে যদি একটু মন কনসেন্ট্রেশন দিয়েই বোঝেন, তাহলে জিনিসটা আপনার ইজি হয়ে গেল। ভিডিও থাকতে আপনারা দেখেন, দেখে শেখার চেষ্টা করেন, নোট করতেছেন সেটা আবার পড়েন। এখনই নোট করে রাখলেন, সেটা আর পরে পড়বেন না, দেখবেন না, তাহলে থাকবে না। আমার নিজেরও মনে থাকে না, আমাকেও পড়তে হয়। কোরআন শরীফ যেরকম রেগুলার পড়তে হয়, ধর্মকর্ম যেরকম রেগুলার করতে হয়, এরকম হোমিওপ্যাথিক চর্চাও কিন্তু আপনাকে রেগুলার করতে হবে। তো যাক, যেটা বলতেছিলাম, মনে করেন একটা বাচ্চা একটা বাসায় থাকে, সে বাচ্চার 4জন আছে। কয়জন? 4জন, দাদা দাদি, বাবা মা আর বাচ্চা, তাহলে বাচ্চার সাথে 4জন আছে। সে ওই বাসার একমাত্র বাচ্চা। এখন মনে করেন ওই বাচ্চার কোনো একটা কষ্ট শুরু হলো, তার কোনো একটা অসুখ হলো, ঠিক আছে। তো বাবা মা মনে করেন, আমি কিন্তু এটা কাল্পনিক আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, বাবা মা মনে করেন যে কোনো অফিসে জব করে, হ্যাঁ,
তো তারা কাজে যায়, জবে যায়, যখন অফিসে যায় তখন দাদা দাদির কাছে বাচ্চাকে রেখে যায়। তো এখন যখন সে ঠিক থাকে, তার কোনো অসুস্থতা নাই, তার কোনো অসুখ বিসুখ নাই, সে খুবই ভালো, মানে গুড হেলথ কন্ডিশনে, তখন এই বাচ্চা কিন্তু দাদা দাদির সাথে খুব ভালোভাবে মিক্স আপ হয়ে থাকে, খুব সুন্দর মিশে থাকে, দাদা দাদির খুব পেয়ারে বান্দা। ঠিক আছে? তো এখন তার একটা অসুখ শুরু হলো, তার কষ্ট শুরু হলো, তখন ওই বাচ্চা, এই আর্সেনিক বাচ্চাটা যদি আর্সেনিক হয়, তখন সে চাইবে তাকে, ছোট বাচ্চা, তাকে কোলে করে নিয়ে কেউ ঘুরুক, সে কখনোই বিছানায় শুতে পারবে না। এখন আপনি যদি তাকে, ধরেন যে আমরা করি কি, বাচ্চা অসুস্থ হয়ে গেল বা বিছানায় শুয়ে দেন, থাপ 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 করে বাড়ি দিই না, এরকম করে আপনি যদি বাচ্চাকে শোয়াই দিলেন, শোয়াই দিয়ে থাপ 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 দিয়ে আপনি যতই থাপ 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 দেন, বাচ্চা কিন্তু থামবে না, চুপ করবে না। এখন সে কি করবে, এই কন্ডিশনে বাচ্চা মনে করেন 2.5 বছর বা 3 বছর, এই সময়ে সে একটা মেজার করবে। 1.5 বছরের বাচ্চা, 1.5 না 1 বছরের বাচ্চা ওই মেজারটা করতে পারে। সে দেখবে যে, ভালো করে বুঝেন, দাদা দাদি আছে, মা বাবা অফিসে চলে গেছে, তো সে হিসাব করে দেখবে যে দাদা বেশি শক্তিশালী না আমার দাদি বেশি শক্তিশালী, এটা সে মেজার করবে যে কার শরীর স্বাস্থ্য ঠিক আছে। এখন মনে করেন যে তার কাছে মনে হবে যে না, দাদা একটু উইক, দাদি বরং একটু তাগড়া আছে, তখন সে দাদি কোলে, দাদি কোলে, চলো আমাকে কোলে নিয়ে ঘোরো। এতে দাদির যতই কষ্ট হোক না কেন সে বুঝবে না, আর্সেনিক তো, যতই আমি আগে ভালো আপনাকে বুঝাই, কিন্তু এরা যখন এক্সট্রিম লেভেলে যায় তখন কিন্তু তার ওই যে গতদিন নাসিরুদ্দিন ভাই বলেছেন ক্যাডাভরিক, সে ক্যাডাভরিক নেতা কিন্তু ফেলে আসে। ঠিক আছে? এখন সে বলবে যে দাদি কোলে নাও, দাদি, দাদি তো মনে করেন না, এখন না থেকে নেই, ও বাড়ি নিচ্ছে, কোলে নিচ্ছে, আর এদিকে তো তার দাদির কোমরে ব্যথা, ফা করতেছে আর কোলে নিয়ে ঘুরতেছে, কারণ বাচ্চার প্রতি তার ভালোবাসা আছে, ছেলের বেটা, নাতি, একমাত্র নাতি, বংশের প্রদীপ, তার প্রতি তো তার ভালোবাসা থাকবে। আরে কিছু হয় না, দোল দিচ্ছে, হ্যাঁ, দিয়ে দিয়ে সে নিয়ে যাচ্ছে। এখন দাদির তো বয়স হয়ে গেছে, দাদি একে তো নিজে অসুস্থ, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, এখন দাদি খুব ক্লান্ত, হ্যাঁ, দাদি ক্লান্ত হয়ে গেছে। এবার বাচ্চা কিন্তু দেখছে যে দাদি প্রথমে যেরকম জোরে জোরে নিয়ে তাকে হাঁটতেছিল, দোল দিচ্ছিল, এখন আর সেই কন্ডিশনে নাই। এখন সে আর ওই কন্ডিশনে নাই, আমাকে কোলে ওই লেভেলে, আমার যে লেভেলে দোল দিয়ে নিয়ে যেতে হবে, সে এখন নাই। এবার সে দেখতেছে আমার দাদা তো আছে, আমার দাদা বসে আছে, দাদা তো দেখি দাদার ব্যাটারি চার্জ দাদির থেকে বেশি, সে কিন্তু মেজার করে নিতে। এবার সে দাদাকে বললো, দাদা কোলে নিয়ে ঘোরো। এবার দাদা মনে করেন কি করবে, নাতি, বংশের প্রদীপ, তাকে নিয়ে যখন একটু করে কোলে নিয়ে ঘোরা শুরু করলো, হ্যাঁ, একটু করে হাঁটা শুরু করলো, ঠিক আছে, 2-4 চক্কর দেওয়ার পরে দাদার তো এমনি ব্যাটারি দাও, দাদা আরো স্লো হয়ে গেল। এবার তখন জোরে 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 করো, দেখছে না দাদি তো, দাদা তো আর জোরে করে না, সে তখন আবার নেমে দাদির কাছে আসে, দাদি এবার আমাকে কোলে নাও, নিয়ে আমাকে ঘুরো। আবার দাদি একটু রেস্ট নিয়ে একটু এনার্জি পেলে, এবার সে আবার একটু স্পিডের সাথে ঘোরাঘুরি করলো, যতক্ষণ ঘোরাঘুরি করছে ততক্ষণ ঠিক, যেই দাদি স্লো আবার সে দাদার কাছে চলে আসবে। সেম কাহিনীটা কিন্তু আমার চেম্বারে ওই বাচ্চাটা বাপ মায়ের সাথে করতেছিল। তো যাক, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটাই হচ্ছে আর্সেনিকের স্বভাব। আর আর্সেনিক, এটাও মনে রাখবেন, তার স্পিডের প্রয়োজন, ক্যারিড ডিজার টু বি ক্যারিড ফাস্ট, তার স্পিডের প্রয়োজন। ঠিক আছে? এখন কি হলো, সন্ধ্যার সময়, রাত্রের বেলা তার বাবা মা ফিরে আসে। সন্ধ্যাবেলায় যখন মা বাসায় ঢুকলো বা বাবা ঢুকলো, তখন এই বাচ্চা দাদা দাদির দিকে ঘুরেও তাকাবে না, এমন ভাব করবে যে দাদা দাদি সারাদিন এই বুড়া বুড়ি তাকে কষ্ট করে দেখেছে, এমন ভাব যে সে দাদা দাদিকে চেনেই না, অপরিচিত কেউ, সোজাসুজি মায়ের কোলে যায়, একদম মাকে জ্যাপতে ধরবে। এখন সে মাকে কাজ করতে দেবে না, দেখবে যে এই মা চলে আসছে। আপনারা এটা মানে কথা বললে, অ্যাটেন্ডেন্সের সাথে কথা বললেই পাবেন, দাদা দাদির সাথে কথা বলে মা আসলো, তার দাদা দাদিকে চেনে না, দাদা দাদির সাথে কোনো সম্পর্ক নাই। সেটাও ভাববে না যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাদা দাদির কাছে ছিল, দাদা দাদি কত নাই কিছু করেছে, এখন সে এক নিমিষেই অচেনা হয়ে গেল।
মা বলে যে আমি যখনই বাহির থেকে আসি না কেন আমার সে কাপড়ই চেঞ্জ করতে দেবে না, তাকে কোলে নিয়ে ঘুরতে হবে। এই বিষয়টা কিন্তু তার অসুস্থতা, যেমন এই বাচ্চা যদি জ্বর হয়, জ্বরের বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি ঘটে। এখন একটু পরে যখন বাবা আসে, মা তো আর্সেনিকের প্রিয়, বাবার কাছে তো যেতে চায় না, তারপরে মা তো কাপড় খুলতে হবে। এবার বাবাকে বলতেছে তুমি একটু যাও তো বাইরে ঘুরে নিয়ে আসো, বাহিরে ঘুরে নিয়ে আস, যেই বললো অমনি বাচ্চার বাবার কোলে গেল, বাইরে তাকে ঘুরে, হ্যাঁ, তো বাবাকে নিতে থাকেন, বাবাও তো টায়ার্ড। এখন মা যেহেতু বলেছে বাইরে ঘুরে নিয়ে আসো, এখন যতক্ষণ না বাবা তাকে বাইরে ঘুরতে না নিয়ে যাবে ততক্ষণ কিন্তু সে একদম মাথা খারাপ করে যাবে। যেই বাইরে নিয়ে গেল, ক্যাঁকু বন্ধ হয়ে গেল, এবার বাইরে থেকে বাবা একটু রাউন্ড টাউন দিয়ে ঘুরে টুরে নিয়ে আসলো, যেই বাসায় ঢুকলো সে আবার লাফ দিয়ে মায়ের কোলে চলে আসলো। এই ধরনের রেস্টলেসনেস বিষয়, এই সিনারিও আর্সেনিকের বাচ্চাদের মধ্যে ঘটে, আপনাদের পরিবারেও আপনারা এরকম কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, তো যেটা বললাম স্পিডের কথা আসায় রুব্রিক্স চলে আসছে, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। ঠিক আছে, আমি এটা নিয়ে অনেক ব্যাখ্যা করেছি, আর অত ব্যাখ্যায় যাচ্ছি না, আবার সুযোগ পেলে করব। তো ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, এখান থেকে তার ফাস্টের বিষয়টা চলে আসে, যে যে তাকে ফাস্ট নিয়ে বেড়াতে পারবে তাকে সে ধরবে, সে এইটুক অ্যানালাইসিস করতে পারে কে তাকে জলদি নিতে পারবে। পেশেন্ট বলে, অনেক পেশেন্টকে পাবেন, সিনিয়র পেশেন্টের মধ্যে আপনারা পাবেন যে আমিও এলোপ্যাথি ওষুধ খাই, ডাক্তার সাহেব আমার এলোপ্যাথি ওষুধ খাই, আমি এলোপ্যাথি ওষুধ খাই কারণ আমার মনে হয় এলোপ্যাথি ওষুধ অনেক ফাস্ট কাজ করে। রুগী এসে বলে যে ডাক্তার সাহেব আমার এলোপ্যাথি ওষুধ ভালো লাগে কারণ এলোপ্যাথি ওষুধ ফাস্ট কাজ করে। এটা কিন্তু তার মস্তিষ্ক, মন মস্তিষ্ক বিষয়, এটাও কিন্তু তার থিওরি, এটাও কিন্তু তার তর্ক। হোমিওপ্যাথিও ফাস্ট ফাস্ট কাজ করতে পারে, আপনি যদি সিমিল ইমাম করতে পারেন, হোমিওপ্যাথি মুহূর্তের মধ্যে কাজ করতে পারে, সেকেন্ডের মধ্যে, উইদিন ন্যানো সেকেন্ড হোমিওপ্যাথি কাজ করে। কিন্তু এই পেশেন্ট বলতেছে আমি এলোপ্যাথি খাই, আমার অসুখ হলে প্রথম এলোপ্যাথি ওষুধ খাই কারণ এলোপ্যাথি ওষুধ ফাস্ট কাজ করে। তো এটাও তার থিওরি, তার কাছে মনে হয় হোমিওপ্যাথি হয়তো বা অ্যালোপ্যাথির মতন ফাস্ট করতে পারে না। তাহলে ফাস্ট এর অর্থ হলো, যেমন মনে করেন কোনো বাচ্চার চুলকানি হয়েছে, তার শরীর খুব চুলকাচ্ছে, সে তখন মাকে বলে মা চুলকায় দাও, কতদিন বললাম মা চুলকায় দাও, মা তার শরীর, মারা তো আর বাচ্চার বেশি জোরে চুলকালে তো চামড়া ছিলে যাবে, এই কারণে তো ওইভাবে চুলকায় দেয় না। তো মা দেখা যাচ্ছে যে একটু প্রথম দিকে কি এরকম হাত বুলাই দিচ্ছে, একটু ধীরে ধীরে হাত বুলাই দিচ্ছে, হ্যাঁ, তখন বলে না 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 এরকম করে চুলকাও, আর একটু জোরে চুলকাও, মা একটু আরো জোরে চুলকাও, আরো জোরে চুলকাও, আরো জোরে, মা যখন আরেকটু জোরে শুরু করে দিল আরো জোরে। আবার ধরেন যে রাত 3টা বাজে, বাচ্চার খুব শরীর, মা পা ব্যথা, এখনকার কমন একটা টেন্ডেন্সি, বাচ্চাদের হাত পা ব্যথা করে, মাংস চাবায়, কারণ যে পরিমাণ ক্যালসিয়াম, যে পরিমাণ আয়রন, যে পরিমাণ পিওর ভিটামিন সি দরকার সে পরিমাণ আমরা খাই না, ফলে এই হাত পায়ের ব্যথা যন্ত্রণা থাকে। তো মনে করেন যে 3টার সময় বাচ্চার এরকম শরীর ব্যথা, বাচ্চা মাকে বললো মা আমার পা ব্যথা করছে, মা মা তখন কি করে গা টিপে দেয়, এরকম করে টিপে দিচ্ছে, হ্যাঁ, বাচ্চার কষ্ট হচ্ছে ভেবে মা কিন্তু সারাদিন পরিশ্রম শেষেও কিন্তু রাত 3টার সময় হয়ে শরীর টিপে দেয়, মা ধীরে ধীরে টিপে দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে বাচ্চার পছন্দ না। এখন প্রথম দিকে হয়তো চিপছিল এরকম করে চলে যাবে, কিন্তু 3টার সময় মাও তো টায়ার্ড, তার ঘুম আসছে, চোখ হয়তো ঢুলে পড়ে যাচ্ছে, এই ধীরে ধীরে আর অমনি চিৎকার, হ্যাঁ একদম চিৎকার, জোরে দাও জোরে দাও জোরে দাও। হ্যাঁ, এরকম পরিস্থিতিতে বাচ্চা কিন্তু দেখবে যে বাবা ঘুমাচ্ছে বা বাবা আছে, সে কিন্তু বাবার কাছ থেকে তখন বাবার দিকে যাবে, মা ঘুমাচ্ছে মাকে দিয়ে হচ্ছে না, বাবাকে করবে যে বাবা এবার তুমি দিয়ে দাও। অ্যাবসেন্ট হচ্ছে এরকম। ঠিক আছে, এবার মনে করেন যে বাবা টিপে দিল 3:30, 3টার সময় মা টিপতেছে, 3:30টার দিকে মা স্লো হয়ে গেল, মা ঝিমাচ্ছে, মায়ের পাওয়ার ডাউন। এবার আর্সেনিকের বাচ্চা দেখলো বাবা ঘুমায়, বাবা আমার, বাবা তো ক্যাঁ করছে না, তারা তো টিপে দিচ্ছে, বাবা হয়তো হাত পা টিপে দিচ্ছে, বাবা যে 4টা বাজে বাবারও ঘুম ধরে গেছে, ছেলে মানুষ তার অত পারে না, এই ঘুমাতে চিপতে গেছে,
কিছুই করে না, করলো করে এবার সে তোমাদের টিপতে হবে না, যে নিজেই নিজের হাত দিয়ে শরীর এরকম করে দাওয়াতে থাকবে, টিপতে থাকবে। তো এটাও কিন্তু এক ধরনের ফার্স্ট মানসিকতা। আমি কিন্তু ফার্স্টের দুইটা শেড আপনাদেরকে বলে দিলাম, কত কত শেড আছে এরকম। তো বড়দের ক্ষেত্রে এই বিষয়টা খাটে। ছোটদের, ছোট পেশেন্ট ছোট হোক বা বড় হোক, মনোভাব কিন্তু একই থাকে। মনে করেন যে হাজবেন্ডের পায়ে অনেক ব্যথা করছে বা অন্য কোনো কষ্ট হচ্ছে, ওয়াইফকে বললো যে পাটা টিপে দাও। তো প্রথমে চেষ্টা থাকবে, আমি যেটা বললাম, বড় আর্সেনিকদের প্রথম চেষ্টা থাকে ওয়েল ফিলিং এর কারণে সে বার্ডেন হতে চায় না, বোঝা হতে চায় না। সে হয়তো তার মা মিসেসকে ভালোবেসে নাও বলতে পারে যে আমার পা ব্যথা করছে, কিন্তু যখন পেন তো আর্সেনিক আবার সহ্য করতে পারে না, যখন দেখা যাচ্ছে পেনটা 60% পর্যন্ত সে সহ্য করছে, বউকে কিছু বলতেছে না, কিন্তু আরো যখন বাড়তেছে তখন দেখতেছে না, না বলে হচ্ছে না, এখন বলতে হবে, 70% ব্যথা উঠে গেছে, ইনটলারেবল হয়ে যাচ্ছে, তখন উঠো তো বাবা, উঠো উঠো একটু উঠো, আমার পাটা একটু টিপে দাও। এখন ওয়াইফের পা টিপে দিচ্ছে, মনে করেন রাত 2টার সময়, একটা ঘুম ঘুম ভাব তো থাকেই, ঘুমের মধ্যে আর কতক্ষণ টিপবে, টিপতে 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 যখন পা টিপা ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, তখন সে বলে, হ্যাঁ এখন খাওনি, ঠিক মতন রাত্রে ভাত খাওনি, ওয়ার্ড গুলো ভালো করে খেয়াল করেন। আমি এর আগেও বলছিলাম, শাশুড়ির কথা বলছিলাম, একটা বৃদ্ধ মহিলার কেসের কথা বলতেছিলাম, এর আগের বারের আচরণের এই আর্সেনিকের কেস যখন বলছিলাম, ওয়ার্ড গুলো খুব ভালো করে খেয়াল করবেন। রুগীরা বলে, হ্যাঁ, সে প্রথমে বার্ডেন হতে চায়নি, তার ভালো নেচার ছিল, ভালো ইয়ে ছিল প্রথমেই, কিন্তু যখনই ব্যথা 70%, 60 পার হয়ে 70% চলে গেল, ওয়াইফকে ঘুম থেকে ডেকে তুলে, সে জানে যে মিসেস অনেক পরিশ্রম করে, তারও ব্যথা আছে, তারও কষ্ট আছে, তারও যন্ত্রণা আছে, হ্যাঁ, তার জ্বর আছে, হ্যাঁ, বা অন্য কিছু আছে, তারও হয়তো বয়স আছে, কিন্তু সে আর সহ্য করতে পারছে না, 70% ব্যথা হয়ে গেছে, এবার পার্টিতে নিচ্ছে। তো যখন জোর থাকে না, জোর দিয়ে টিপতে পারে না, তোমার কি গায়ে জোর নাই, কি ব্যাপার, কি হয়েছে, তোমার কি জান চলে গেছে, আজকে কি খাবার খাওনি, আর একটু জোরে চাপো, এরকম রূঢ় ভাবে বলছে। মনে করেন আপনি কারো পা টিপে দিচ্ছেন, পা টিপে দিচ্ছেন, হাতটা এই হালকা হয়ে যাবে, ঠিক মানে এই মহিলার কথা বলতেছি, এরকম অবস্থায় সে প্রচন্ড আর্সেনিক, প্রচন্ড ইরিটেট হয়ে যায়, একদম অনেক সময় তখন ঝাটকা দিয়ে ফেলে দেয়, ইয়ে করতে হয় না, পা মনে করেন পা দিয়ে দেখাতে হচ্ছে না, পা দিয়ে এরকম করে ঝাটকা দিয়ে ফেলে দেবে। সে চিন্তা করবে না যে আমি যে ঝাটকাটা মেরে মেরে দিলাম, মানে সে এতই ইরিটেট হয়ে থাকে, সে চিন্তাও করে না যে আমার এই পায়ের ধাক্কাটা আমার বইয়ের মুখে লাগতে পারে, নাক ফেটে যেতে পারে, এরকম সে চিন্তা করবে না, বা অন্য এমন লাথি চালাই দিতে পারে, বুকের মধ্যে রেস্টের মধ্যে লেগে যেতে পারে। অনেক রুগীরা এসে বলে রেস্টের ব্যথা নিয়ে আসছে, কি আবার কি হয়েছে, বলে এই কালকে এই কাহিনীতে এমন করে লাথি দিয়েছে, একদম যা ফুলে গেছে। ঠিক আছে, এইরকম স্বভাব কিন্তু আর্সেনিকের হয়ে যায়, যদি তার ব্যথাটা 60% পর্যন্ত সে কিন্তু ভালো, ওয়েল ওয়েল লেভেলে থাকে, কিন্তু যেই ব্যথা 70% চলে গেল, তখন এরকম হয়ে যায়। ঠিক আছে, পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। হোয়াইট ক্যান নট বি, হোয়াইট ক্যান নট বি। তো আর্সেনিকের ক্ষেত্রে এই রুব্রিক্সটা তখনই প্রযোজ্য হবে যখন তার অসুস্থতা 70%-এর উপরে চলে যাবে, একটু আগে যেটা বলতেছিলাম, 70%-এর উপরে চলে যাবে। খুব ভালো করে খেয়াল করেন। এখন মনে করেন এই পেশেন্টটা আপনার কাছে 5 মাস ধরে আসছে। হোয়াইট ক্যান নট বি, এই রুব্রিক্সটা আমি বোঝাতে যাই উদাহরণ বলতেছি। একটা পেশেন্ট আপনার কাছে আসছে 5 মাস, 5 মাস ধরে, ঠিক আছে, তো 5 মাস ধরে আসা এই রোগীর ক্ষেত্রে এরকম অ্যাটিটিউডে খুব কাছাকাছি অ্যাটিটিউড হয় হচ্ছে দুটা মেডিসিনের, খুব ভালো করে মনে রাখবেন, আমি ওপিয়াম পড়াইছিলাম আপনাদেরকে, ওপিয়াম আর আর্সেনিক খুব কাছাকাছি, 5 মাসের পেশেন্ট ভালো হচ্ছে না, এরকম ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েট করাটা অনেক কঠিন হয়ে যায়। কিরকম আমি একটু আপনাদেরকে আজকে শেখায় দিই, আপনারা পুরনো তারা তো জানেনই, যারা নতুন তারা দেখবেন। 5 মাস ধরে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, রোগী ভালো হচ্ছে না বা একটা লেভেলে যায় আর হচ্ছে না, এরকম পেশেন্টের দুই ধরনের মেডিসিন আসে, একটা হচ্ছে ওপিয়াম আর একটা হচ্ছে আর্সেনিক। তো ওপিয়াম পেশেন্ট আপনার কাছে আসছে, প্রথমে সে এক ধরনের, মানে ওপিয়াম পেশেন্ট আপনার কাছে আসলে এটা মাথায় রাখবেন, ওপিয়ামকে আমরা যেভাবে চিনছি, যে যে স্যারের কাছে যেভাবে চেনেন,
সব ঠিক আছে, কিন্তু আমি এখন যেটা বলতেছি এটাই হয় ম্যাক্সিমাম, এটা একদম মূল অফারের রেফারেন্স আমি বলতেছি। ওপিয়াম পেশেন্ট যখন আপনার কাছে আসবে, ভালো করে বুঝেন, প্রথমেই সে এক ধরনের কন্ট্রাক্ট করে ফেলবে আপনার সাথে, আপনার সাথে এক ধরনের চুক্তি করে ফেলবে। কি করে ফেলবে? কন্ট্রাক্ট করবে, চুক্তি করবে। কি চুক্তি? তার চুক্তি হচ্ছে, আমার এই অসুখ ভালো করতে কতদিন সময় লাগবে। কি বললাম? আমার অসুখ ভালো করতে, রুগী এসে বলে যে ডাক্তার সাহেব আমার এই অসুখ ভালো হতে কতদিন লাগবে, কতদিন আমাকে ওষুধ খেতে হবে, কত টাকা লাগবে। ভালো করে বুঝেন। এই লেকচারের পর আবার অনেকে মেসেজ লিখবেন যে অমুক স্যারের বইয়ে অমুক জিনিস লেখা আছে, ওই স্যারের সাথে মিলাতে গেলে ওই স্যারের কাছে যে আপনাকে করতে হবে। আমি যেভাবে বুঝাচ্ছি একদম প্র্যাকটিক্যাল, এবং এটা মোর অথেন্টিক। আপনাকে এটাই শিখতে হবে, কোনো স্যারের সাথে তুলনা করলে চলবে না। রুগী এসে আপনাকে ফার্স্ট বলবে যে ডাক্তার সাহেব আমার এই অসুখ আপনার সারাতে কতদিন লাগবে, কতদিন ওষুধ খেতে হবে, আর কত টাকা লাগবে, আপনার ভিজিট কত দিতে হবে। সে এই এক বিষয়ের উপরে হিসাব করে একটা ওপিয়াম মাইন্ডসেট তৈরি করে, তারপরে সে চিকিৎসা নেওয়া শুরু করলো। আপনি 3 মাস সময় দিলেন, যে মনে করেন যে হ্যাঁ আপনাকে কোন একটা, আমি উদাহরণ দিয়ে বলতেছি, কোন একটা অসুখ হলো, আপনি বলে দিলেন যে আচ্ছা এটা 3 মাস আপনাকে ওষুধ খেতে হবে, আপনি 3 মাস ওষুধ খান, তাহলে একটা মোটামুটি বলা যাবে সুস্থর দিকে চলে যাবেন। আমরা তো গ্যারান্টি দিতে পারি না, কিন্তু আপনি যাবেন বলা যায়। এই ওপিয়াম পেশেন্ট কি করবে? 2 মাস পর্যন্ত একদম চুপ থাকবে, একদম চুপ, মুখে একদম পুলুক এটে রেখে দিচ্ছে, কিচ্ছু বলবেন। আপনি ওষুধ দেন, খান, আপনার কন্টাক্ট অনুযায়ী সে আপনাকে টাকা দিয়ে দিবে, সে যেটা সেট করেছে সে অনুযায়ী। সে আপনাকে কিছু বলবে না, আপনাকে কোনো উপলব্ধি দিবে না, আসবে ওষুধ নিয়ে চলে যাবে। কিন্তু যে 2.5 মাস হবে, ভালো করে বুঝেন, যে 2.5 মাস হবে, 2 মাস 15 দিন হবে, তখনই আপনাকে মনে করে দিবে যে ডাক্তার সাহেব 3 মাস তো হতে এলো, হয়ে এলো, আপনি তো বলছিলেন যে 3 মাস ওষুধ খেলেই হবে। আরো কিছু রুগী পাবেন, তারা বলবে যে আপনি তো ইতিমধ্যে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা তো নিয়ে নিলেন, 5 বার আসছি, 5 বার তো 2500 টাকা তো নিয়েই নিলেন, কিন্তু রোগের তো 50% রয়ে গেল। ডাক্তার সাহেব কথা ছিল 100% ঠিক হওয়ার। ভালো করে বুঝেন টোনগুলা। এই কথা না বললেও তার মনের মধ্যে কিন্তু এই কথাই থাকবে। কিছু কথা মুখে আসে, কিছু কথা অন্তরে, যেটা আপনি ডাক্তার হিসেবে পড়ে নিতে হয়। ইতিমধ্যে ডাক্তার সাহেব 150 টাকা খরচ করেই ফেলেছি, 250 টাকা খরচ করেই ফেলেছি, 2500 টাকা খরচ করেই ফেলেছি, কিন্তু ডাক্তার সাহেব 50% তো রয়েই গেল। কথা ছিল 100% ঠিক হওয়ার। তো ওপিয়াম এরকম একটা স্টেজ বানায়। এখন আপনি তাকে ওপিয়াম দিয়ে দিলেন, আর আপনি বললেন দেখেন ভাই আপনি তো আরামেই আছেন, আপনি 50 বলছেন, আসলে 50 না, আপনি তো 70% ঠিক হয়ে গেছেন। আপনি 50 একটু কমিয়ে বলছেন, কিন্তু দেখেন এই প্রবলেম ছিল, মানে এই এগুলা ভালো হয়েছে, তার মানে আপনি তো 70% ঠিক হয়ে গেছেন। তখন সে বলে তাহলে বাকি 30-এর কি হবে, আর তো 15 দিন আছে। এরপরে যখন 3 মাস হয়ে যাবে, তখন সে আপনাকে মনে করে দিবে ডাক্তার সাহেব আপনি তো বলেছিলেন 3 মাসে একদম ঠিক করে দিবেন, কিন্তু এখনো তো অসুখটার 50% বা 30% বা এত পার্সেন্ট বাকি রয়ে গেছে। না 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 ডাক্তার সাহেব, আপনার সাথে তো আমার এরকম কথা ছিল না, আপনার সাথে তো আমার চুক্তি ছিল। চুক্তি হয়তো বলবে না, আপনাকে বুঝে নিতে হবে। আপনার সাথে তো আপনি তো বলছিলেন যে পুরাটাই ঠিক হয়ে যাবে। এরকম চিন্তা চেতনা থাকে, এরকম কথা বলার স্টাইল। আমি তো বলেছি যে একটা ওপিয়াম পেশেন্ট আপনার চেম্বারের পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট, আপনার পাবলিসিটি নষ্ট করার জন্য একটা ওপিয়াম পেশেন্ট আপনার জন্য বলা যায় ওয়ান কাইন্ড অফ হুমকি। তাহলে কোনো পেশেন্টই হুমকি না, আমি বলতেছি, আমি কথার কথা। ওপিয়াম পেশেন্ট অত ভালো না, মনে হচ্ছে বাপরে বাপ কিছু বলবে না, কিন্তু সেই রকম এরা, ঠিক আছে। লাইকোপোডিয়াম ওরকম করবে না, ওপিয়াম যেটা করবে। এই জিনিসগুলো কিন্তু কেউ আপনাদেরকে ধরায় দেবে না, কোনো বইয়ে ওইভাবে স্পেসিফিক পাবেন না, এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি। তো এটা গেল ওপিয়ামের ধারণা। আর্সেনিক পেশেন্ট বারবার, প্রতিবার যখন আপনার ক্লিনিকে আসবে, আপনার চেম্বারে আসবে,
সে আপনাকে একদম আনস্যাটিসফ্যাক্টরি একটা স্টেট প্রদর্শন করবে। হ্যাঁ ডাক্তার সাহেব ভালো না, না ডাক্তার সাহেব অতটা ভালো না, ভালো নাই ডাক্তার সাহেব। হ্যাঁ সে কোয়াইট হবে না, কোয়াইট ক্যান নট, আপনি কোয়াইট করতে পারবেন না, সে বারবার আসবে আর বারবার বলবে। আপনি তাকে বললেন যে হ্যাঁ ভাই আপনি তো ঠিক আছেন, আগের থেকে তো দেখেন এই রোগ নিয়ে আসছিলেন, এই সমস্যা ছিল, এগুলো তো নাই, আর এগুলো তো 50% উন্নতি হয়ে গেছে। তারপরেও সে বলবে যে কিছু একটা করেন ডাক্তার সাহেব, কিছু করেন, দ্রুত একটা কিছু করেন, আমাকে এমন ওষুধ দেন যাতে দ্রুত ভালো হয়ে যায়। এর অর্থ কি, আমাকে এমন ওষুধ দেন যাতে আরো দ্রুত ভালো হয়ে যায়, মানে আগে যে ওষুধ দিয়েছিলেন সেটা স্লো কাজ করেছে, তাই না? এটাই তো মানে দাঁড়ায়। তাহলে আর্সেনিকের কনসার্ন হলো এখন পর্যন্ত আপনি যা করেছেন আমার জন্য সেটা হলো স্লো, কিন্তু সে চায় আপনি তাকে এমন একটা ওষুধ দেন যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে, যে ওষুধটা তাকে দ্রুত সুস্থ করে তোলে। রুগী এসে বলে যে ডাক্তার সাহেব এতদিন তো ঠিক হয়ে যাওয়ার কথা, 25 দিন হয়ে গেল ওষুধ তো খাচ্ছি, এখনো পুরোপুরি গেল না যে, এখনো পুরোপুরি গেল না কেন? 25 দিন এত এত ধীরে কাজ করছে, না জানি সুস্থ হতে আর কতদিন লাগবে। আমি তো এসেছিলাম যে আপনি ওষুধ দিবেন 10 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এটা কিন্তু রুগীর একটা থিওরি। এখন তো আরো 15 দিন, 10 দিন পার হয়ে আরো 15 দিন পার হয়ে গেল, না অনেক স্লো উন্নতি। আর্সেনিকের করে বলেন অনেক স্লো উন্নতি হচ্ছে ডাক্তার সাহেব, এমন ওষুধ দেন যাতে দ্রুত ঠিক হয়ে যায়। সে এমন ভাবে কথা বলবে এই, না ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব, 10 দিন বললেন, 15 দিন পার হয়ে গেল ডাক্তার সাহেব, আরো 15 দিন, না ডাক্তার সাহেব এই হবে না, আর আপনি একটু কড়া ওষুধ দেন, একটু ভালো ওষুধ দেন, একটু জার্মানি ওষুধ দেন ডাক্তার সাহেব, একটু ভালো করে দেখেন, দেখে শুনে ওষুধ দেন। হ্যাঁ এইরকম ভাবে এমন ভাবে বারবার কথা বলবে যে এই রুগীর কথায় আপনি ইরিটেট হয়ে যাবেন, ইরিটেশন আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। আর্সেনিক রুগী বারবার অভিযোগ করে এবং দ্রুত সুস্থ হওয়ার তাগাদা আপনাকে এমন ভাবে দিবে, এমন ওয়ার্ড ইউজ করবে, আপনার মধ্যে বিরক্তি চলে আসবে, ইরিটেশন। শোনেন আর্সেনিক, আমি এর আগেও বলেছিলাম, আর্সেনিক রুগীর সাথে কথা বলে আপনি কখনো শান্তি পাবেন না, সে আপনাকে ইরিটেট করে তুলবে। আর ওপিয়াম রোগী, ওপিয়াম আপনাকে বলবে না, একটা লেভেলে যায় বলবে, কিন্তু সে কন্টেইন, আপনি তাকে কন্টেইন করার চেষ্টা করবেন, অত ইরিটেশন তৈরি হবে ওনার সাথে কথা বলে, কিন্তু আপনি তাকে কন্টেইন করার চেষ্টা করবেন, ঠিক আছে? বারবার কন্টেইন করার চেষ্টা করবেন, যদিও দুইজনের কথাতে আপনি ইরিটেট হয়ে যাবেন, কিন্তু আর্সেনিকের কথায় আপনি বেশি ইরিটেট হয়ে পড়বেন। মনে হবে ভাই আমি তোমার জন্য এত কিছু করছি, তুমি আর কত কিছু চাও। হ্যাঁ একটা সময় আপনার ইরিটেশন একদম ফেটে বাড়িয়ে যাবে, ফেটে পড়বে। আপনার কাছে মনে হবে যে আমি তার জন্য এত কিছু করছি, আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি, রেজাল্ট তো সে পাচ্ছে, কিন্তু এই লোক খালি তাড়াহুড়া করে, এত তাড়াহুড়া কেন করে? তো আর্সেনিকের এক্সপেকটেশনের তুলনায় আপনার ওষুধের রেজাল্ট স্লো হচ্ছে বলে সে কিন্তু এরকমটা করে। তো আর্সেনিককে বোঝার জন্য আমাদের ক্যারিড শব্দ, ক্যারিড CARRIED, এই ক্যারিড শব্দটা গভীরতা বুঝতে হবে। আর্সেনিককে আপনি যতক্ষণ ক্যারিড করবেন সে ততক্ষণ ঠিক থাকবে, ঠিক আছে? রোগী ততক্ষণ শান্ত থাকবে। ওই যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা প্র্যাকটিক্যালি দেখতে পাই, রোগী ততক্ষণ শান্ত থাকবে যতক্ষণ আপনি তাকে তার মনের মতন গতিতে সেবা দেবেন। এটা খুব ইম্পর্টেন্ট, তার মনের মতন সেবা আপনাকে তাকে দিতে হবে, বা তার মনোযোগ অন্যদিকে ডাইভার্ট, অকুপেশন ডাইভার্সন ML, আপনি তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে পারবেন, ততক্ষণ সে ভালো থাকবে। যেই মুহূর্তে সে দেখবে যে তার আশানুরূপ আরাম হচ্ছে না, অমনি সে অসুস্থ হয়ে পড়বে, সে আপনাকে অস্থির করে দেবে এবং সাথে সাথে আপনাকে ইরিটেট করে তুলবে। ওই যে আমরা যে বাচ্চার কেসটা নিয়ে প্রথমে আলোচনা করলাম, আরেকটা মজার বিষয় কিন্তু সে বাচ্চার কেস দেখা গেছে, সেটা প্রায় আর্সেনিক বাচ্চার ক্ষেত্রেও কিন্তু আপনারা পাবেন। মনে করেন বাচ্চার শরীর শরীর খুব খারাপ, ঠিক আছে, খুবই খারাপ লাগতেছে, অসুস্থ, জ্বর বা কিছু হচ্ছে, তখন সে সব সময় চাইবে যে মা যেন সারাক্ষণ তার কাছে বসে থাকে, অথবা সে মায়ের কোলে বসে থাকবে, হয় মায়ের পাশে বসে থাকবে, আর বেশি ছোট হলে মায়ের কোলে বসে থাকবে। হ্যাঁ যেখান থেকে সে মা, এবং আহ সে চাইবে যে মা যেন তার কাছ থেকে
না নড়ে, দূরে না চলে যায়। হ্যাঁ, এখন সে হয় কি, মা বাচ্চাকে নিয়ে যে সারাদিন বসে থাকবে এমন তো না, বাচ্চার মায়ের তো ঘরের অনেক কাজ আছে, মানে গৃহস্থালী কাজকর্ম তো আছে। তো মা ধরেন যে বাচ্চাকে বললো যে বাবা তুমি বসো, আমি একটা কাজ করছি, বাচ্চা কিন্তু তাকে ছাড়বে না। তখন বাচ্চার মা কি করে, দেখবেন আস্তিনিকের বাচ্চার মারা এসে বলে, দেখা যাচ্ছে যে টিভি চালু করে দিয়ে রিমোট তাকে দিয়ে দেয়, এই নাও রিমোট, বা মোবাইল তার হাতে দাও যে তুমি দেখতে থাকো। তখন বাচ্চা কিন্তু থামে। এটাই হলো অকুপেশন ডাইভারশন এমএল। আমি একটু আগে বললাম না, অকুপেশন ডাইভারশন এমএল। যতক্ষণ টিভিতে ওই যে মা বলতেছিল যে তার প্রিয় টম এন্ড জেরি ছেড়ে দিই, তো যতক্ষণ টিভিতে কার্টুন চলবে ততক্ষণ বাচ্চার মন ওইদিকে অকুপাইড হয়ে থাকবে, ব্যস্ত হয়ে থাকবে, সে শান্ত থাকবে। কিন্তু মনে করেন যে টিভি দেখতে দেখতে তো বিজ্ঞাপন চলে আসে, অ্যাডভার্টাইজমেন্ট চলে আসলো, যেই অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে অমনি তার মনোযোগ ভেঙে যাবে। হ্যাঁ, আমার মা কই গেল, মা 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 কই গেল, মা চলে গেছে। সে একদম রিমোট ফেলে দেয়, মোবাইল ফেলে দেয়, কাঁদতে কাঁদতে এগুলো মায়ের কাছে ছুটতে হচ্ছে চলে যাবে। হ্যাঁ, দেয় এখন মাকে দেয়, চলো চলো চলো, কাজ ছাড়ো, আমার সাথে চলো। তো এটাই আর কি, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছিলাম, আমার কাছে খুব সুন্দর একটা ক্লিপ আছে, পরে সুযোগ হলে দেখাবো। আমার এখন ক্লিপের কথা মনে পড়লো, আমার কম্পিউটারে আছে, ওটা সার্চ করলেই দেখবেন এই সেম কাজ করে, এই সেম জিনিস, সেম সুন্দর একটা ক্লিপ। আমি অনেক অনেক জনের রাইট আপ পড়েছি আর্সেনিক নিয়ে, অনেক কিছুতে। তো আর্সেনিক নিয়ে গুরুজন আর্সেনিকের একটা খুব সুন্দর নাম দিয়েছেন, হানি বি। হানি বি, হানি বি মানে কি জানি? হানিবি, হানিবি মানে মৌমাছি। মৌমাছি। হ্যাঁ, মৌমাছি। আর্সেনিককে অনেকেই মৌমাছির সাথে তুলনা করেছে, অনেকেই তুলেছে যে আর্সেনিক যে ভন 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 করে, এটা মৌমাছির সাথে যায়। আপনারা যদি এই যে আমি এতক্ষণ ধরে আর্সেনিক বুঝালাম, আর্সেনিকের ক্যারেক্টার, বাচ্চার ক্যারেক্টার, এগুলো বুঝালাম, আর্সেনিক যদি কেউ ক্লিয়ার বুঝতে না পারেন এত কিছু বলার পরে, তাহলে সবসময় মনে রাখবেন মৌমাছির ক্যারেক্টারের কথা মনে রাখবেন। মৌমাছি বা এই যে বড় মাছি, বড় মাছি দেখছেন তো, ছোট মাছের একটা বড় করে শব্দ করে, আমের সময় দেখা যায় বড় মাছি, যেটা এইরকম একটা মাছি আপনার রুমে ধরে নিয়ে আসবেন, আপনার বাসায় ধরে নিয়ে আসবেন। ওই মাছি দেখবেন যে কানের কাছে সারাক্ষণ ভ ভ ভ বন 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 করছে, আর আপনাকে অতিষ্ঠ করে তুলতেছে। কানের কাছে খালি ঘুরঘুর করে না, পো করে কানের কাছে ঘুরতেছে। আবার এই যে আপনি এরকম মারার চেষ্টা করতেছেন, আপনার কিন্তু অতিষ্ঠ করে তুললে, তাই না? আপনার মন চাইবে যে ধরে একটা মারি থাপ্পড়। সব সময় ভন 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 করতে থাকে। আর্সেনিক শিশুও ঠিক এরকম, আর্সেনিক বাচ্চাও এরকম এরকম ঘ্যান ঘ্যান করতে থাকে, যে মায়ের মেজাজ বিগড়ে যায়। মায়ের মানে দুই একটা লাগায়, সে তাকে বকাবকি করবে, থামানোর কিছুটা চেষ্টা করবে। কিন্তু মাছিকে দেখবেন যে একটু আম দিয়ে দিলেন বা একটু মিষ্টি দিলেন মৌমাছিকে, ও থেমে যায়, ওই ওখানে যায় বসে। হ্যাঁ, ভন ভন করা ছেড়ে দেয়। আর্সেনিকও সেরকম, তার কাঙ্ক্ষিত আরাম বা মনোযোগ না পাওয়া পর্যন্ত সে কিন্তু থামবে না, ভন ভন করতে থাকবে। কিন্তু তার অকুপেশন ডাইভারশন দিয়ে দিলে সে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, সে আপনাকে, এবং যদি তার ইয়ে না হয়, আপনি মনোযোগ আকর্ষণ না করতে পারেন তার কাঙ্ক্ষিত লেভেলে ইয়ে নেন, সে আপনাকে কিন্তু শান্তিতে থাকতে দিবে না। তো কখনো কখনো কি আপনারা এরকম মৌমাছিতে আর্সেনিক কেউ আপনাদেরকে বুঝাইছে, চেষ্টা করেছেন বোঝার? না স্যার, কেউ বুঝায়নি। কেউ বুঝায়নি, আপনি বুঝতেও পারবেন না। হ্যাঁ, এইভাবে আমরা বোঝার চেষ্টা করি। আপনার তারপরেও যদি বুঝতে না পারেন, আজকেই একটা বড় মৌমাছি বা মৌমাছি আপনার রুমে বন্ধ করে রাখেন। যতক্ষণ না আপনি ওই রুমে থাকবেন, ওই বনবন করতে থাকবে, আপনি যতক্ষণ না মেরে ফেলতেছেন বা ওই যে মধু টধু কিছু না দেখ কয়েক করতে পারবেন, ততক্ষণ সে শান্ত হবে, সে বনবন করতে থাকবে। এটাও একটা বিশেষ বৈশিষ্ট্য। আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে আর্সেনিককে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আর্সেনিক বাচ্চা কিরকম বিরক্ত করে এবার বুঝলেন? আপনার বাসাতেও দেখবেন যারা এরকম করে তাদেরকে আর্সেনিক মনে রাখবেন। এখন পেশেন্টের ডাইভারশন হলো, সে যদি বাচ্চার মনে লেগে, আপনি যদি বাচ্চার মনকে ডাইভার্ট করতে ধরেন যে সক্ষম হয়ে গেলেন, দেখুন বাচ্চাকে কিভাবে ডাইভার্ট করা সম্ভব হয়। আপনার ক্লিনিকে যখন বাচ্চা এসে কান্না করছে,
হ্যাঁ, আর আপনি শুরু করে দিলেন আরে আমরা করি না এই কাঁদে না, হ্যাঁ, এরকম মুখে করতেছেন আর তালি দিচ্ছেন। হ্যাঁ, সে যদি আপনার আওয়াজ পছন্দ করে তাহলে কিন্তু শান্ত হবে, আর যদি পছন্দ না করে আরো জোরে চিৎকার শুরু করবে। হ্যাঁ, কিন্তু আপনি ধরেন যে একটা বাচ্চা কান্না করছে, আর আমি করি কিন্তু আমার চেম্বারে আমার যারা অ্যাসিস্ট্যান্ট থাকে তারা দেখে যে আমি বাচ্চাদেরকে এই কাজগুলো করি, এই করতেছি, সে থেমে গেল। এবার আপনি যে থেমে যাবেন সে কিন্তু আবার শুরু করে দেবে, কনফার্ম হয়ে যাবে আসতে। ঠিক আছে, ঠিক আছে। তো এটাই হলো একটা জিনিস লাগাতার মস্তিষ্ককে অকুপাই করে রাখতে হবে। ঠিক আছে, লাগাতার যদি তার মস্তিষ্ককে আপনি অকুপাই করে রাখতে পারেন তাহলে আস্তে থামবে, নচেত আপনি তাকে কিন্তু থামাতে পারবেন না। এই হলো বিষয়। হ্যাঁ, তো এগুলো আমরা অনেক কিছুই আমাদের চেম্বারে করি প্র্যাকটিক্যালি, এটা আপনাদেরকেও করতে হবে। তো এটাই হলো কোয়াইট ক্যান নট বি, তার লাগাতার চাহিদা থাকে, কিছু না কিছু নেই, তার চাহিদা থেকেই যায়। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস একটু আলোচনা করে আজকে একটু শেষ করতে চাই, এনার্জি লেভেল কমে গেছে। পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। propensity to be carried, propensity to be carried, ঠিক আছে, propensity to be carried, এটা কিন্তু বার্নিং হোসেনের একটা রেপার্টরি রুব্রিক্স। হ্যাঁ, এটা কিন্তু মূল রুব্রিক্স, propensity to be carried। তো এই propensity মানে কি? propensity মানে কি লিখছি? ন্যাচারাল ইনক্লাইনেশন অর প্রেফারেন্স টুয়ার্ড এ পার্টিকুলার থিং, কোনো কিছুর প্রতি একটা সহজাত ঝোঁক, ক্যারিড হওয়ার একটা ইনক্লাইনেশন তার মধ্যে থাকে, তার ভালো লাগা থাকে, প্রিফারেন্স থাকে যে তাকে ক্যারিড করা হোক। তো প্রপেন্সিটি নিয়ে আগে যে একটু আগে তো আলোচনা করলাম, একটা রুব্রিক্সের কথা বললাম, কি বললাম বলেন দেখি, কার মনে আছে? একটু আগে যেটা বললাম প্রপেন্সিটির আরেকটা রুব্রিক্স বার্নিং হোসেনের, ভুলে গেছেন? একটু আগে তো আলোচনা করলাম, মনোযোগ নাই কারো, বলেন দেখি কার মনে আছে? আছেন আপনারা? কি হলো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, প্রপেন্সিটি টু বি এমলেস বিজি। হ্যাঁ, বলতে হবে তো, একটু করে ইন্টারাকশন করতে হবে, তাহলে বুঝতে পারবো যে আপনারাও আছেন। প্রপেন্সিটি টু বি এমলেস বিজি একটু আগেই আমি আলোচনা করলাম। তো এই রুব্রিক্সটা বার্নিংহাউসেন কিন্তু দিয়েছেন প্রপেন্সিটি টু বি ক্যারিড, পরে এই রুব্রিক্সটা লেটেস্ট রেপার্টরি গুলাতে হয়ে গেল ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড। তো এইখানে একটা ইচ্ছা তৈরি থাকে, এক ধরনের, কি বললাম, এক ধরনের একটা ঝোঁক থাকে যে তাকে ক্যারি করা হোক, তাকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যাওয়া। ক্যারি মানে কি? আমার এখান থেকে ওইখানে যেতে ইচ্ছা করতেছে, আমি এখানে বসে আছি, আমাকে এখান থেকে ওই গেটের বাইরে নিয়ে যেতে, আমি একাই যেতে পারতেছি না, আমাকে নিয়ে যাও, এই ঝোঁকটা আর্সেনিকের মধ্যে সবচেয়ে বেশি তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো যাক, আমি অনেক আলোচনা করলাম। আমরা তো আসলে এক ধরনের জার্নি বোঝানোর চেষ্টা করছি যে বিভিন্ন স্টেজের আর্সেনিক আপনার কাছে আসলে কি ধরনের আচরণ করে। সব সময় যে অস্থিরতা, সব সময় যে রেস্টলেসনেস থাকবে সেটা না, ভালো কন্ডিশনে কেমন থাকে, ডিসপেয়ার লেভেলে কিরকম থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করতেছি। আমি আরো 2-3টা ক্লাস নেব এর মধ্যেই, আহ, একটু কষ্ট হয়ে যায় এই সময়টাতে ক্লাস নেওয়া, তারপরেও আমি একটু নিতে চাই, কারণ আমি আর্সেনিকটা শেষ করতে চাই। যদিও শেষ করবো বললে হয় না, এরপরে আর্সেনিক দেখবেন আরেক ধরনের আলোচনা হচ্ছে। আর্সেনিক খুবই বেশি ইউজ করা যায়, আমরা যদি আর্সেনিকের মানুষটাকে চেনা শিখি, আমরা যদি তার রিয়াকশন বুঝি, আমরা তার অ্যাডাপ্টেশন বুঝি, হ্যাঁ, সে তার কনসার্নটাকে বুঝি, তার হোয়াই বুঝি, তার হাউ বুঝি, হ্যাঁ, এই জিনিসগুলাকে যদি আমরা বুঝি, আর্সেনিক দেখবেন আপনাকে কখনোই নিরাশ করবে না, আপনি আর্সেনিককে খুব ভালোভাবে দিতে পারবেন। সবসময় মনে রাখবেন হোমিওপ্যাথি মেডিসিন দেওয়াটা
মানে হোমিওপ্যাথি ওষুধ দেওয়া, মেডিসিন দেওয়া খুবই সোজা, কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাটা কিন্তু অনেক বুদ্ধিযুক্ত ব্যাপার।